সম্মানিত দর্শক, জেনেভির নিয়মিত আয়োজন পূর্বাঞ্চল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বিজন গুহ এবং আজকেও আমরা আলোচনা করতে চাই করোনা প্রসঙ্গেও, এবং যেটি বলা হচ্ছে যে মানব সভ্যতার ইতিহাসে বড় করে যদি তাহলে খুব কম সময়ের মধ্যে ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে মানব সভ্যতা জায়গায় সাফল্য এসছে মাত্র 10 মাসের ব্যবধানে। এবং করোনা ভাইরাসের কারণে সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বের কি অবস্থা হয়েছে, নতুন একটা বিশ্ব, অচেনা একটা পৃথিবী আমরা দেখেছি। সেই জায়গা থেকে ভ্যাকসিনও 10 মাসের মাথায় প্রথমবারের মতো এসেছে। সেটি এক ধরনের স্বস্তির জায়গা তৈরি করেছে পৃথিবীতে। বাংলাদেশের কথাও যদি আমরা বলি, আপনারা নিশ্চয়ই জানেন কি পরিস্থিতি আছে। এবং করোনা ভ্যাকসিন প্রাপ্তি আমরা কথা বলছিলাম, আশাবাদ, এর আগের পর্বগুলোতে আমরা কথা বলেছি আশাবাদ, আশঙ্কার জায়গাগুলো। ইতিমধ্যে একটা প্ল্যানিং আমরা পেয়েছি করোনা ভাইরাসের যে টিকা, সেটির বিতরণ ব্যবস্থা কেমন হবে সেটা কয়েকটি গণমাধ্যমে দেখলাম। সেই প্রেক্ষিতে সেই বিষয়েও কথা বলতে চাই। নতুন করে শীতের তীব্রতা বেড়েছে, সংক্রমণ বেড়েছে, মৃত্যু হারও বেড়েছে। সেই কারণে সেই বিষয়গুলো নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করবার জন্য কিছু কথা আমরা বলতে চাই। সেই কারণে আমাদের সাথে আজকের সংবাদ সংলাপে সংযুক্ত আছেন এই মুহূর্তে কারা আছেন আমরা বলতে। ডাক্তার আরিফ মাহমুদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এভাবে আমার সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক মাহবুবুল ইসলাম মজুমদার, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা, তিনি আছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো আছেন ডাক্তার নিয়ামতুল্লাহ, তিনি প্রভাষক হিসেবে কাজ করছেন বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটিতে। এবং ইতিমধ্যে যদি আরো কেউ সংযুক্ত হয় নিশ্চয়ই আপনাদেরকে আমরা জানিয়ে নেব। শুরুতেই ডাক্তার আরিফ মাহমুদ, আপনার কাছেই আসি। এবং যেহেতু শীতের তীব্রতা বাড়ছে, আমরা শুনছি যে শৈত্যপ্রবাহ ইতিমধ্যে শুরু হওয়ার কথা আজকে থেকে। সেই কারণে নতুন করে করোনার প্রকোপ বাড়ছে এবং শীতের এই তীব্রতা বাড়ার কারণে জনসাধারণকে শুরুতেই কি বলতে চান? ধন্যবাদ বিজন বাবু, আপনাকে, গাজী টিভিকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদের আসসালামু আলাইকুম। আপনি যেমনটি বলছিলেন সেভাবে আমি বলতে চাই যে শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে এবং আমাদের দেশে সত্য প্রবাহ শুরু হচ্ছে। এবং শীতের শুরুতেই আপনি দেখে থাকবেন ইউরোপ সহ বিভিন্ন দেশে কিন্তু করোনা সেকেন্ড ওয়েভ মারাত্মক আকারে দেখা গিয়েছে এবং বাংলাদেশে কিন্তু এর বাইরে নাই। আপনি যদি গত 2 মাসের অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন শুধু শুক্রবার দিন 25 জন রোগী মারা গিয়েছে। এর বাইরে কিন্তু গড়ে প্রতিদিনই 30 জনের উপরে রোগী মারা যাচ্ছিল এবং আক্রান্তের সংখ্যা কিন্তু বাংলাদেশে অলরেডি 4,98,000, মানে 5 লাখ ছুঁই আমরা। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই করোনা ভাইরাসটা যেভাবে ছড়ায় সেটা প্রতিরোধ করার জন্য আমাদের যে ইউনিভার্সাল প্রিকশন গুলি আছে সেগুলি কিন্তু খুব জরুরি। সেটা হচ্ছে মাস্ক পরিধান করা সঠিক নিয়মে, নাক এবং মুখটা ঢেকে রেখে, তারপর হচ্ছে সামাজিক দূরত্ব মেনটেন করা, আর হাত ধোয়ার অভ্যাসটা গড়ে তোলা। এই তিনটার কিন্তু কোনো বিকল্প নেই। আর শীতকালে যেটা ভয়, রিসার্চে দেখা গিয়েছে আসলে টেম্পারেচারের সাথে কিন্তু করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নাই। গরমে বা শীতকালে যে করোনা ভাইরাস বাড়বে বা কমবে এরকম কোনো তথ্য উপাত্ত কিন্তু রিসার্চ দ্বারা প্রমাণিত হয়নি। আশঙ্কা করা হচ্ছে যে শীতকালে করোনা ভাইরাসের প্রকোপটা বেড়ে যাবে। অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি অফ সিডনিতে রিসার্চ করেছে, সেখানে দেখা গিয়েছে যদি আর্দ্রতা, হিউমিডিটি কমে যায় 1%, তাহলে করোনা সংক্রমণের হারটা 6% বেড়ে যেতে পারে। এই কারণেই ভয় পাওয়া হচ্ছে যে শীতকালে যেহেতু আর্দ্রতা কম থাকে, করোনা ভাইরাসের আক্রমণটা বেশি হবে। এবং আরো একটু কথা, যেটা এডিনবার্গ ইউনিভার্সিটি ব্রিটেন বলছে, যে স্পাইক প্রোটিনটা থাকে করোনা ভাইরাসের গায়ে কদম ফুলের মতো, আমরা জেনে থাকি। এটা হয় কি, যখন আমাদের টেম্পারেচারটা কম থাকে, আলো কম থাকে, তখন এটা বেশি দিন বেঁচে থাকতে পারে। এই কারণেই ভয় পাচ্ছে। শীতকালে যেহেতু সূর্যের তাপমাত্রাটা কম থাকে, দিনের আলো কম থাকে, এই কারণে স্পাইক প্রোটিনটা বেশি দিন বেঁচে থাকবে এবং করোনা ভাইরাসকে সংক্রমিত করতে পারে। এইসব কারণে শীতকালে আশঙ্কাটা বেড়ে যাওয়ার। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দেশে আপনি শীতকালে লক্ষ্য করে থাকবেন, আমরা ঘরের জানলা দরজা বন্ধ করে। অধ্যাপক মাহবুবুল ইসলাম মজুমদার, আপনার কাছে আসি এবং শুরুতেই ভ্যাকসিনের বিষয়ে আমরা বড় করে কথাটা বলতে চাই। নিশ্চয়ই আপনি সেই মুহূর্তেও কথা বলবেন। এই মুহূর্তে যেটি যে কুমিল্লায় যদি আমরা বলি, ঢাকার বাইরের অবস্থা আমরা খুব আলোচনায় বা আমরা সচরাচর যেটি আসে, ঢাকা শহরের পরিস্থিতিটাই, ঢাকা শহরের সংক্রমণ বেশি এবং সেই কেন্দ্রিক আলোচনা। কুমিল্লার কথা যদি আপনাকে বলি, সেখানে সংক্রমণের হার কেমন হচ্ছে এবং নতুন করে উপসর্গ, ইতিমধ্যে করোনা ভাইরাসের নানান রকম মিউটেশনের কথা আমরা শুনছি বিশ্বব্যাপী, ইংল্যান্ডে পাওয়া গেছে। সেই জায়গা থেকে আপনার অবজারভেশনে কুমিল্লার অবস্থা কি আছে? আসসালামু আলাইকুম উপস্থাপক, আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা এবং নিরন্তর শুভেচ্ছা গাজী টিভির এই অনুষ্ঠান যারা দেখছেন। আসলে কুমিল্লা বাংলাদেশের ঢাকা এবং অন্যান্য শহর থেকে খুব একটা আলাদা নয়, সব জায়গারই চিত্রটা কিন্তু প্রায় সমান।
এখন আমরা ব্যক্তিগতভাবে আমি যা দেখছি সেটা হলো সংক্রমণটা এখন কিন্তু মধ্যখানে 2-1 মাসের ব্যবধানে সংক্রমণটা একটু বেড়েছে, এক। দ্বিতীয় হলো যে সংক্রমণটা এখন স্পোরেডিক একটা ফ্যামিলিতে একজনের হচ্ছে না, যখনই আসতেছে এক ফ্যামিলির পুরো ফ্যামিলি একটা সংক্রমণ নিয়ে আসতেছে। ফ্যামিলিতে দেখা যাচ্ছে 3 জন 4 জন 5 জন 7 জন যা আছে পুরো একত্রে সংক্রমিত হচ্ছে। তো শীতকালে যেহেতু আমরা একটু আবদ্ধ থাকি, আমার মনে হয় সেটা একটা ফ্যাক্টর। একটু আগে ডক্টর আরাফাত বলছিলেন যে শীতকালে কিন্তু আমরা একটু আবদ্ধ ঘরে থাকি, সেখানে কিন্তু একটু ইনফেকশন বেশি হয় এবং বেশি হচ্ছে, একটা পুরো ফ্যামিলি ইনফেক্টেড হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা না বললেই নয়, সেটা হলো গ্রামে গঞ্জে আমরা কিন্তু এই হাইজিনটা খুব ভালো মেনটেন করছি না। এটা হলো যে গ্রামে কিন্তু মাস্ক পরার ব্যাপারটা একদম খুব ভালো করে নেই বললেই চলে। মসজিদে এমনকি মাঠে ঘাটে হাটে কোনোখানেই কিন্তু মাস্ক ভালো করে পরিধান করা হয় না। হ্যান্ড হাইজিন সোশ্যাল ডিস্টেন্সিং খুব একটা নেই। এই জন্য আমি বলবো যে খুব বেশি করে ইনফেকশনটা বাড়ছে। আরেকটা ব্যাপার হলো মজুমদার, একটা প্রাসঙ্গিক প্রশ্ন জুড়েই দিই। জি, সেটা হলো আপনি বলছিলেন যে গ্রামের কথা বলছিলেন বা ঢাকার বাইরের অবস্থা আপনি সেখান থেকে যদি দেখেন, সেখানে হলো না মানার প্রবণতা, স্বাস্থ্যবিধি না মানার, মাস্ক না পরার প্রবণতা, সেটি ঢাকা সাম্প্রতিক সময় কিছুটা উন্নতির জায়গায় দেখা যাচ্ছে। সেটি আসলে কি সচেতনতার অভাব? আমাদের তো এমনিতেই আসলে না মানার একটা প্রবণতা তো আছেই, নিয়ম নীতি না মানার। সেক্ষেত্রে আপনি যেটি বলেন যে সচেতনতার জায়গা আপনাদের জায়গা থেকে, প্রশাসনের জায়গা থেকে, জনপ্রতিনিধিদের জায়গা থেকে, সেটিকে আপনি জোরদার দেখেন কুমিল্লার অবস্থায়? এইটা আসলে যখনই দেখা যায়, আমরা ডাক্তাররা তো আমরা উপদেশ দিয়েই থাকি যে এটা মেনে চলবেন, কিন্তু আমার মনে হয় সাথে সাথে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা যদি এগিয়ে আসে অক্সিলারি ফোর্স হিসাবে, ওরাও কিন্তু ফ্রন্ট লাইনার, ওরা যদি এগিয়ে আসে সেই ক্ষেত্রে আমার মনে হয় মানার প্রবণতাটা একটু বাড়ে। আমরা কেন জানি আমরা খুব একটা আইনটা মানতে চাই না অনেকখানি, অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে যেদিন দেখা যায় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বসে রাস্তায় অথবা কোথাও হয়তো মাস্ক নিয়ে কড়াকড়ি হচ্ছে, সবাই কিন্তু মাস্ক পরিধান করে, তখন কিন্তু আমরা কিন্তু সবাই এই জিনিসটা মেনে চলি। আমার মনে হয় যে সচেতনতার সাথে সাথে আমার মনে হয় একটু আইনগতভাবে এই ব্যাপারটা নিলেও একটু ভালো হবে। সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো একটু এনফোর্সড হবে যে আমরা এই বিধিবিধানগুলো মেনে চলবো। এটা হলো আমার নো মাস্ক নো সার্ভিস, সেটি প্রয়োগ কেমন দেখছে? সেটি আসলে লেখা থাকে আমাদের দেশে, আমি যেটা মনে করি যেটা লেখায় আছে সেটা কিন্তু খুব একটা কাজে সবার সবখানে পাওয়া যায় না। যেমন হসপিটাল গুলোতেও নো মাস্ক নো সার্ভিস লেখা আছে, কিন্তু হুট করে মানুষ ঢুকে যায়, ঢুকে গিয়ে হয়তো বলার পরে একটা মাস্ক কিনে খুব কড়াকড়ি করলে সেই ক্ষেত্রে হয়তো অনেকে নাখুশও হয়ে যান, মনে মনে হয়তো একটু ব্যথাও পেতে পারেন, কিন্তু এটা তার ভালোর জন্য করা হচ্ছে। এই জ্ঞানটা আমার মনে হয় ডাক্তাররা তো দিবে। আমার মনে হয় যে টিভি এবং অন্যান্য মিডিয়াতে যদি খুব ভালো করে ফলো করে আসে, প্রতিদিনই যদি আসে হ্যামারিং করা হয়, আমার মনে হয় এটা ফলপ্রসূ হবে। আমরা একটুখানি ডাক্তার নিয়ামতুল্লাহ আপনার কাছে ঘুরে আসি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি। সেটি হলো আপনার পরিচয় আমরা বলছিলাম যে বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটি আপনি কাজ করছেন। সেই সাথে শুরুর দিকে আমরা যে দেখেছিলাম করোনার জায়গায়, সেটি আসলে অনুমোদিত কোনো চিকিৎসা ব্যবস্থা না হলেও আপনার গণমাধ্যমে কিন্তু এসেছিল, আমরাও আমাদের টেলিভিশনে দেখিয়েছিলাম যে আপনাদের করোনার চিকিৎসায় বা করোনার প্রতিষেধক কিনা একটু পরিষ্কার করবেন আপনি, যে হোমিওপ্যাথি একটা ইন্ট্রোডিউস করা হয়েছে শুরু থেকে। এবং বিভিন্ন জায়গায় আমি যদি নাম উল্লেখ নাও করে থাকি তাহলে বিভিন্ন যারা সেবাদানকারী সংস্থা, সাংবাদিকদের কথা যদি বলি, সেইভাবে না হলেও হোমিওপ্যাথির একটা ইন্ট্রোডাকশন হয়েছিল শুরু থেকে। সেটি এখন কোন পর্যায়ে আছে বা আপনাদের আসলে আপনারাও তো রোগী পাচ্ছেন নিশ্চয়ই হোমিওপ্যাথির জায়গা থেকে, সেটি যদি একটু পরিষ্কার করেন। ধন্যবাদ গাজী টিভি সকল ভাইকে। হোমিওপ্যাথি বলার আগে বলতে চাচ্ছি যে ভাইরাস ডিজিজটা ছিল, পূর্বেও ছিল, এখনো আছে, নেক্সট টাইমও আসবে, এটাই স্বাভাবিক। প্রথম যে ট্রিটমেন্টটা পেশেন্টরা নিতে আসে সেটা হচ্ছে অ্যালোপ্যাথি বা অন্য যে প্যাথি নিতে আসে, কিন্তু একটা সময় যে করোনার কোনো মেডিসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি,
তো হোমিওপ্যাথিতে সেই মার্চ মাস থেকেই আমরা ট্রিটমেন্ট করে আসছি। সুতরাং শুধুই বাংলাদেশে না, সেই শুধু ইতালিতে, ইতালি, ব্রাজিল, রোমানিয়া, ফ্রান্স, বিভিন্ন কান্ট্রিগুলোতে হোমিওপ্যাথি দিয়ে অনেক পেশেন্ট ভালো হচ্ছে। আপনাকে যদি আমরা একটা রেশিও দিই, ব্রাজিলে প্রায় 500 জন, রোমানিয়ায় 1000 জন। এটা মার্চ মাস থেকে শুরু হচ্ছে, হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট নিচ্ছে এবং ভালো ফিল করছে আলহামদুলিল্লাহ। স্পেনে 120 জনের মধ্যে 118 জনই সুস্থ হয়েছে, যাদের বয়স ছিল 85 থেকে 105। ভারতে যদি আসেন, পুনে বাজাজ অটোর এমডি রাজীব বাজাজ, তাদের প্রায় 25,000 কর্মীর মধ্যে ক্যাম্ফোর 1M প্রয়োগ করার মাধ্যমে 2 মাস পরেও এখন পর্যন্ত তাদেরকে আক্রান্ত হয়নি। মানে এটা মার্চ এপ্রিলের রিপোর্ট। ডাক্তার নিয়ামতুল্লাহ, একটুখানি পরিষ্কার হয়নি, স্পেসিফিক ভাবে যদি জিজ্ঞেস করি, সেটি হলো যে সেটি প্রতিষেধক হিসেবে কাজ করছে কিনা, মানে সেটি নিলে বা আপনার ওষুধের মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা না থাকার সম্ভাবনা বেশি, সেটি একটা ব্যাপার। আর আক্রান্ত হওয়ার পরে আপনাদের ওষুধে কাজ হচ্ছে, সেইরকম বিষয় আপনি বলছেন? জি, আমি বলছি হেনিম্যান, ডাক্তার হেনিম্যান আমাদের যে অর্গানল অফ মেডিসিনের 100 থেকে 104 নম্বর সূত্র এপিডেমিক ডিজিজ নিয়ে আলোচনা করা আছে। তো এইটার উপর গবেষণা চলছে। ডাক্তার রাজন শঙ্করন 146 জনের কোয়ারেন্টাইনের মধ্যে ক্যাম্পোর 1M দিয়েছিলেন 2 বার, 2 দিন করে। 4 দিন পর 126 জনের মাঝে নেগেটিভ পেয়েছেন। আপনি দেখেন 146 জনের মধ্যে 126 জনই নেগেটিভ এসেছে 4 দিন পর। এটা সেটা আক্রান্ত হওয়ার পরে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার পরে। সুতরাং এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটুখানি যদি সংক্ষেপে বলেন যে আপনারা কি সরকারি ভাবে কোনো যোগাযোগ করেছেন, যে আপনাদের যেটি বলছিলেন যে আপনাদের কতটুকু কার্যকর সেই কথা বলছেন, সে বিষয়ে সরকারকে পরামর্শ বা জাতীয় পরামর্শ কমিটি যে কোভিড-19 রয়েছে তাদের সাথে কি আপনাদের কোনো কথা হয়েছে, বা আপনারা বিচ্ছিন্ন ভাবে চিকিৎসা দিচ্ছেন, না এটি আসলে পরামর্শ কমিটির অনুমোদন বা তাদের সাথে আলোচনা সুযোগ হয়েছে আপনার? হ্যাঁ, হোমিও বোর্ডের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা ডাক্তাররা যারা আছে অর্গানাইজেশনের অধীনে রোগীদেরকে সরকারি বেসরকারি ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে, সরকারি নির্দেশনা মেনে ট্রিটমেন্ট চলছে। এবং রোগীদেরকে আমরা তখন বলছি যে আপনারা ওষুধ খাওয়ার পরে ফার্দার আপনারা ইনভেস্টিগেশন করে আসেন। তখন তারা ভালো ফিল করছে, কিন্তু যখন বলা হচ্ছে যে আপনি একটু রেসপিরেটরি ডিজিজ নিয়ে আসছে, কিন্তু মেডিসিন দেওয়ার পরে তখন বলা হচ্ছে যে আপনার একটু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন করে আসেন, একটু টেস্টটা করে আসেন কোভিড কিনা, তখন সে ভয় পাচ্ছে। এই কারণে আমরা কাউন্টিংটা ওইভাবে করছে না, কিন্তু রেসপিরেটরি ডিজিজের পেশেন্ট গুলা আফটার 1 উইক বা কিছু সময় পরে সে ভালো ফিল করছে। কিন্তু যখনই তাকে বলা হয় যে আপনি কোভিডটা একটু টেস্ট করে আসেন, সে আর এই টেস্টটা করতে যাচ্ছে না, ফলে আমাদের ওইভাবে কাউন্টিংটা হচ্ছে না। তবে হোমিও বোর্ডের মাধ্যমে ব্যাপক হারে আমাদেরকে বলা হচ্ছে আপনাদের স্থান থেকে বেসরকারিভাবে কাজ চালিয়ে। জি নিশ্চয়ই। ডাক্তার আরিফ মাহমুদ, আপনার কাছে আবারও আসি। সেটি হলো যে ভ্যাকসিনের বিষয়ের কথা আমরা গত কয়েকদিন আগেও আপনার সঙ্গে বলছিলাম। আবার করে নতুন যে অগ্রগতির কথাটি আমরা দেখছি সেটি হলো যে কিভাবে এই করোনার টিকা বিতরণ করা হবে। বলা হচ্ছে যে জানুয়ারির শেষ দিকেই বাংলাদেশ সেই ভ্যাকসিন পেতে যাচ্ছে এবং 4 ধাপে, আমি যদি আজকেও দেখছিলাম গণমাধ্যমে, 4 ধাপে 80% মানুষকে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে। এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলছিলেন যে প্রায়োরিটি লিস্টের কথা, যে কারা পাবেন সেটি নিয়েও মোটামুটি একটা কাজ কিন্তু ইতিমধ্যে হয়েছে। সব মিলে আপনি যদি বলেন যে প্রথম দিকে বলা হচ্ছে যে ফ্রন্টলাইনে যারা কাজ করছেন, চিকিৎসক যারা আছেন তারা, এবং আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, শিক্ষক, এবং তারপরে ক্রমান্বয়ে যে এবং মুক্তিযোদ্ধারা রয়েছে, তাদের কথাও এখানে উল্লেখ আছে। সব মিলিয়ে এটি আসলে কতটুকু জানুয়ারির শেষ দিকে পাওয়া যাবে, 51 লাখ ডোজ প্রথম দিকে পাওয়া যাবে 6 মাসের মধ্যে, কিন্তু যেটি হয়েছে যে আমাদের অনেকগুলো কিন্তু সোর্স রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জুন মাসে যে বৈশ্বিক টিকা সম্মেলনে বলেছিলেন যে একটি বৈশ্বিক সমতার উপরে করোনা টিকা পাওয়া যাবে, সেটিকে জুড়ে দিয়ে আপনি যদি বলেন ভ্যাকসিন পাওয়া যাবে 4 ধাপের ব্যবস্থা। জি, ধন্যবাদ বিজন বাবু। আমি খুবই আশাবাদী, আজকে যেভাবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা মোকাবেলা করে যাচ্ছে এবং এই বিশ্ব বৈশ্বিক মহামারীটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, কন্টেন করতে পারি, এর জন্য যে পরিকল্পনাগুলি নেওয়া হচ্ছে,
প্রথম দিকে যদি কিছুটা অসঙ্গতি থেকেও থাকে, এটা কিন্তু আমরা ওভারকাম করে ফেলছি লাস্ট 2-3 মাসে। এবং ভ্যাকসিনের ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই সক্রিয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক কাজ করে যাচ্ছে। এবং সবচেয়ে আশার খবর যেটা হচ্ছে, আমি আরেকটু অ্যাড করতে চাই আপনার সাথে, যে কোভ্যাক্স বলে যে অর্গানাইজেশনটা আছে, WHO, গ্যাভি এবং স্যাফি মিলে, যারা নিম্ন আয় এবং মধ্যম আয়ের দেশে এই ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনটা অ্যাভেলেবল করবে, যেটা আগামী বছর নাগাদ করার কথা 2021-এর মধ্যে। এবং তাদের প্রথম চালানটা কিন্তু বাংলাদেশে চলে আসবে জুনের মধ্যে। এবং এখানে আসার কথা ছিল, প্রথমে তারা কথা ছিল 100,70,00,000 ভ্যাকসিন দিবে, কিন্তু এখন গতকাল যেটা জানা গিয়েছে, এখানে প্রায় 200 কোটি ভ্যাকসিন এইসব অঞ্চলে 92টা দেশে আসবে। এবং তার মধ্যে 150 কোটি ভ্যাকসিন আসবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন, আর 500 কোটি ভ্যাকসিন আসবে জনসন অ্যান্ড জনসন। এবং আপনি ইতিমধ্যে জেনে গেছেন, পৃথিবীতে প্রায় 2টা ভ্যাকসিন কিন্তু চালু হয়ে গিয়েছে, যেটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিন, যেটা ইউকেতে প্রথম 8 ডিসেম্বর দেওয়া হয়েছে এবং এই পর্যন্ত 1,37,000 লোককে দেওয়া হয়েছে ইউকেতে। এবং মডার্নার যে ভ্যাকসিনটি, সেটা FDA অ্যাপ্রুভ করে দিয়েছে এবং আমেরিকার লোকজনও কিন্তু ভ্যাকসিন পাওয়া শুরু করে দিয়েছে। এবং আপনি নিজেই বললেন যে আমাদের দেশে ভাগে ভাগ করে দিতে হবে, কারণ একবারে তো ভ্যাকসিন আসবে না। আমরা যে 20% ভ্যাকসিন পাবো, আমাদের দেখেন ভ্যাকসিনের নিশ্চয়তা প্রায় 10 কোটি ভ্যাকসিন কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে, ভ্যাকসিনের মাধ্যমে পাবো 3 কোটি ভ্যাকসিন, আর কোভ্যাক্সের মাধ্যমে পাবো প্রায় 6,80,00,000 ভ্যাকসিন, মানে এখানে 10 কোটি। আর আমাদের দেশে যদি ভ্যাকসিন লাগে, আপনি যদি হিসাব করেন, আমাদের জনসংখ্যা যদি 16 কোটি 17 কোটি হয়, তার 80%কে আমাদের ভ্যাকসিনেটেড করতে হবে হার্ড ইমিউনিটির জন্য। তাতে আমাদের দরকার 12 কোটি ভ্যাকসিন। সুতরাং 10 কোটি ভ্যাকসিন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং আরো 2 কোটি ভ্যাকসিন আমাদের কোনো সমস্যা হবে না। এই কারণে এখন ভ্যাকসিন প্রায় 18টা কোম্পানি থার্ড ফেজে ট্রায়ালে আছে এবং জনসনের ভ্যাকসিন চলে আসতেছে। ওদের যে রিপোর্ট আমি গতকাল দেখলাম, ওদের থার্ড ফেজের ক্লিনিক্যাল ট্রায়ালটা শেষের দিকে, 35,000 ভলান্টিয়ারের উপরে করছে ওরা। এবং ওরা জানুয়ারিতে প্রিলিমিনারি রিপোর্ট জমা দিবে এবং জানুয়ারির শেষ নাগাদ FDA অ্যাপ্রুভ করবে। সুতরাং সেই ভ্যাকসিনটাও কিন্তু বাংলাদেশে তাড়াতাড়ি চলে আসবে। এবং পরবর্তীতে আরো অন্যান্য কোম্পানি, নোভোভ্যাক্স একটা ভ্যাকসিন আছে ইউএসএ, যেটা হচ্ছে প্রোটিন ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটাও অ্যাপ্রুভাল দিয়ে দিবে। সুতরাং আমরা কিন্তু ভ্যাকসিন পেয়ে যাব। এখন যেটা দরকার, সুস্থ প্ল্যানিং এবং বন্টন। এবং সেটার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 4 ধাপে দেওয়া হবে। তার মধ্যে প্রথম ধাপে দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, যারা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছে, ডক্টর, নার্স, তারপর হচ্ছে আয়া বুয়া, তারপর হচ্ছে গণমাধ্যম কর্মী, আপনারা যারা সংবাদের পিছনে ঘুরে বেড়াচ্ছেন, তারপর আমাদের নিরাপত্তা বাহিনী যেমন পুলিশ, র্যাব, আর্মি, তারপর হচ্ছে বয়স্ক লোকজন। আমাদের দেশে আপনি যদি দেখেন, বয়স্ক লোকজনের সংখ্যা কিন্তু পার্সেন্টেজ অনেক কম, 60-র উপরে দেখা যাচ্ছে। আমি আজকেই দেখতেছিলাম ডাটা, তাতে 8% লোক মাত্র 60 বছরের উপরে আছে। তাতে হচ্ছে 1,30,00,000 লোক। এবং ম্যাক্সিমাম লোক হচ্ছে 60 দিকে হচ্ছে 6%। না হওয়ার পেছনে সেটাও একটা কারণ নিশ্চয়ই আপনি কারণ জি জি, আমাদের পপুলেশনের একটা ম্যাক্সিমাম অংশ হচ্ছে ইয়াং, 64% হচ্ছে 60 বছরের নিচে, 15 থেকে 60 বছর। যার কারণে আমাদের দেশে আক্রান্তের সংখ্যা যদিও হয়েছে 4,98,000, কিন্তু মর্টালিটি কিন্তু অনেক কম। আমাদের ইয়াংদের ইমিউনিটি বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই কারণে আমাদের দেশে মর্টালিটি অনেক কম হয়েছে। এটা একটা অ্যাডভান্টেজ আমরা। আর তারপরে যেটা দরকার, সেটা হচ্ছে স্টোরেজ। আপনি জানেন যে অক্সফোর্ড জেনিকা এবং জনসনের যে ভ্যাকসিন, এটা সাধারণ তাপমাত্রায় রাখা যাবে, প্রিজার্ভ করা যাবে। কিন্তু যদি আমরা, এবং গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, প্রয়োজনে আমরা ফাইজারের ভ্যাকসিনও আনবো। এবং ফাইজারের ভ্যাকসিনের সাথে কোভ্যাক্সের কিন্তু অলরেডি ডায়লগ শুরু হয়ে গেছে। সুতরাং ফাইজারের ভ্যাকসিন যদি আসে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেকেই বলে থাকে এটা -70 টেম্পারেচারে রাখতে হবে এবং তার জন্য আমাদের কোল্ড চেন নেই, কিন্তু ফাইজার কোল্ড চেন ব্যাগ দিয়ে ভ্যাকসিন বিক্রি করছে। সুতরাং আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না এবং আমি খুবই আশাবাদী। আমি শুধু জনগণকে বলবো, আপনারা ধৈর্য ধরে, এবং জানেন করোনা ভাইরাসটা কিন্তু থাকবে মাত্র 2 বছর আগে। আমরা যদি WHO ভবিষ্যৎবাণী দেখি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কি বলেছে, যে 2 বছরের মধ্যে করোনা ভাইরাসটি এটা ভিরুলেন্স হারিয়ে এটা নর্মাল একটা ভাইরাসে পরিণত হবে। সুতরাং আমাদের একটা বছর কষ্ট করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, মাস্ক পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং হাত ধুতে হবে। এই 3টা অভ্যাস যদি আমরা গড়ে তুলি, চীন আমাদের কভার করে দিবে সারা বাংলাদেশকে। আমরা হার্ড ইমিউনিটি ডেভেলপ করবো এবং করোনা মহামারী খুব সুন্দরভাবে মোকাবেলা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আরো কিছু বিষয় আছে, সেটি হলো যে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আসলে কোনো আশঙ্কার জায়গা আছে কিনা। কারণ জাতিসংঘ মহাসচিবের কথা যদি বলি, বা আমেরিকার নতুন প্রেসিডেন্ট, বিদায় যে ভাইস প্রেসিডেন্ট, তিনি ইতিমধ্যে টিকা নিয়েছেন, তার সস্ত্রীক টিকা নিয়েছেন। অর্থাৎ মানুষের মধ্যে আস্থা তৈরি করা, নির্ভরতার জায়গা তৈরি করবার জন্য উপর মহল থেকে তৎপরতাও চলছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই আলোচনা নিয়ে আমরা বিরতির পরে ফেরত আসছি। সমাজ দর্শক, পূর্বাঞ্চল রিজেন্ট টাউন সংবাদ সংগ্রহে একটা বিরতির সময় আছে, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন।
ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই। সম্মানিত দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি পূর্বাচল রেতেন্ডাউন আজকের সংবাদ সংলাপে। এবং আমাদের সঙ্গে ইতিমধ্যেই আছেন, প্রথম ধাপে আমরা আলোচনা করছিলাম অধ্যাপক মাহবুবুল ইসলাম মজুমদার, ডাক্তার আরিফ মাহমুদ এবং ডাক্তার নিয়ামতুল্লাহ আমাদের সঙ্গে ছিলেন। এই মাত্র আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর হুজুর। আপনাকেও স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনার কাছেও আসবো। প্রথম ধাপের আলোচনা একটুখানি যে আলোচনাটা আমরা করছিলাম সেটি হলো টিকা প্রাপ্তির বিষয়ে। মোটামুটি ডাক্তার আরিফ মাহমুদ বিরতির আগেই বলছিলেন যে একটা টিকা প্রাপ্তি নিয়ে আমাদের আসলে খুব শঙ্কার কারণ নেই। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের যে তৎপরতা, সেই কারণে মোটামুটি টিকা যে আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে টিকা মোটামুটি 4 বছরের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সেটি নিয়ে আসলে এখনো ডাক্তাররা এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা নিশ্চয়ই বলছেন যে এখনো শঙ্কার জায়গা অনেক আছে। মানুষের মধ্যে সচেতনতাটা খুব জরুরি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলেছে যে আগামী 2 বছর আসলে এই যুদ্ধটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু একটা সুরক্ষার জায়গায় চলে যাবো। যেন আবু জাফর শুনতে একটুখানি এই আলোচনায় আমরা করছিলাম, আপনি যদি একটুখানি সংযুক্ত করেন একদম সিনিয়র সাংবাদিক হিসাবে, আপনার চোখে শুধুমাত্র ঢাকা শহর না, আপনি খবর রাখছেন সারা দেশেরই, সেই জায়গার প্রেক্ষাপটে সচেতনতার জায়গা কেমন হয়েছে? না মানুষ ভ্যাকসিন পাচ্ছে এই জন্য খুব নিশ্চিন্তে চলাফেরা করা শুরু করেছে, যদি আমরা সবসময় খুব নিশ্চিন্তে ছিলাম। আপনি কি বলবেন যেন অপজাত? আপনি করোনা ভ্যাকসিনের কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছে তার দেখে আস্থার ভরসা অন্যান্য যে সেক্টরে যে লোকজনগুলো কথা বলেছে গণমাধ্যমের আমি বলতে চাই তাদের কথাবার্তা মাননীয় প্রধানমন্ত্রী বলছে অন্যদের কথাবার্তা একটু ধরনের কেমন যেন বিশ্বাসের জায়গা দিচ্ছে। কারণ করোনা যখন বাংলাদেশে শুরু হয়েছিল এই মহামারী, তখন থেকে বাংলাদেশ স্বাস্থ্যের যে হজবরল যে হজবরল অবস্থার মধ্য দিয়ে নানা সময় নানা ব্যক্তিবর্গ স্বাস্থ্য বিভাগে মন্ত্রী সচিবভাবে যারা তার সাথে কথা সাথে কাজের খুব কম পেয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের কতগুলো আমাদের স্বাধীনতা 50 বছর পরেও বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার যে সম্পদ এদেশের মানুষ যে চিকিৎসা সেবা থেকে যে কত পুরোপুরি যে পাচ্ছে না, সেই বিষয়টা চোখে আঙুল দিয়ে দেখবার চলে গেছে মানুষ দেখেছে। আমি করোনার কথা আপনি যেভাবে বলেন, আমি আজকে অনেকটা করছিলাম, যারা আলোচনা করেছে তারা একাডেমিক আমার থেকে অনেক বেশি দক্ষ এবং আমি অতটা দক্ষ না, তবে একজন পাঠক হিসাবে কিংবা এদেশের নাগরিক হিসেবে বুঝি হলো এই যে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ বিশ্বাসের জায়গায় আসেননি, ফেরেননি বা আস্থা দিতে পারেননি যে আসলে রাষ্ট্র বা সরকার যেভাবে কথা বলেছে যখন হয় তারা বাংলাদেশে করোনা ভ্যাকসিন আসবে এবং করোনা ভ্যাকসিন দেওয়া যাবে, পাবে, মানুষ দিবে, সেই জায়গাটা এখনো জায়গা তৈরি হয়নি। অপরদিকে বাংলাদেশের একটি বাণিজ্য প্রতিষ্ঠান, তাদের খুব বেশি সুনাম রয়েছে বলে আমি মনে করি না। তাদের সাথে যে ভারতের যে একটি কোম্পানির সাথে যে চুক্তি রয়েছে যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেটাও কতটা সময় দেখে ফিরবে তাও জানি। তবে আমি একটু বলতে পারি যে মানুষের যে বাংলাদেশের যে অর্থনৈতিক প্যাটার্ন বা বাংলাদেশের মানুষের যে লড়াই সংগ্রামের যে ঐতিহ্য রয়েছে, সেই লড়াই সংগ্রাম ঐতিহ্যের মধ্য দিয়ে এই করোনার মধ্য দিয়ে আমাকে লড়াই সংগ্রাম দিয়ে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশের মানুষ এই সামনের দিকে এগিয়ে যাবে। জি নিশ্চয়ই, আপনার কাছে আবারও আসবো। ডাক্তার মাহবুবুল আলম মজুমদার, আপনার কাছে একটুখানি আসতে চাই, সেটি হলো ভ্যাকসিনের বিষয়টি নিশ্চয়ই আপনি একটুখানি পরিষ্কার করবেন। সেটি হলো ডাক্তার আরিফ মাহমুদ বলছিলেন একভাবে, সাংবাদিকের চোখে আবু জাফর সূর্য কিন্তু আরেকভাবে কথা বলছিলেন। হলো যে গোটা বিশ্বই বাংলাদেশের কথা বিচ্ছিন্নভাবে না বলেও করোনা পরিস্থিতিতে বিশেষ করে খুব মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি আমরা বলি, সেটি কিন্তু পরিষ্কার হয়েছে যে স্বাস্থ্যের, মানুষের স্বাস্থ্যের দিকে আসলে কতটা উদাসীন আসলে আমরা ছিলাম। যে উন্নয়নের কথা আমরা বলছি সারা বিশ্বে, কিন্তু এই সময় এসে 8 মাসের পরে এসে পরিস্থিতি কিছুটা উন্নতির জায়গায় এসছে। আপনি কি মনে করেন ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, আপনিও সেই তথ্যগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করছেন? সব মিলে বিভিন্ন সময় আলোচনা আমরা এও দেখেছি যে বিতরণের ব্যবস্থা বা জনগণের দোরগোড়ায় পৌঁছানোটা, আস্থার জায়গা তৈরি করা,
সেটি কেমন তৈরি হয়েছে বলে আপনি মনে করেন, ডাক্তার মজুমদার? ধন্যবাদ। আসলে অনেকগুলো ভ্যাকসিন কিন্তু বাজারে আসছে। এর কারণ হলো মোটামুটি আমরা যা দেখতে পেয়েছি সেটা হলো যে অ্যাটলিস্ট সারা পৃথিবীতে 7টা ভ্যাকসিন কিন্তু হিউম্যান ট্রায়াল হয়ে অলরেডি বাজারে আসার জন্য ছুঁই ছুঁই করতেছে, কারণ এটা একটা বড় ব্যবসা। দ্বিতীয় হলো যে প্রায় 87টা ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল স্টেজে আছে। সুতরাং আমরা মনে করি যে এই ভ্যাকসিন বাণিজ্যটা অনেক বেশি হবে এবং সারা পৃথিবীতেই ভ্যাকসিন পাওয়া যাবে এবং ভ্যাকসিন অ্যাভেলেবেল করা হবে। এটা অ্যাভেলেবেল আমরা করি অথবা কোম্পানি করুক, ড্রাগ সেলাররা করুক, এটা কিন্তু হবে। কিন্তু ব্যাপারটা হলো আরেকটা জায়গায়, সেটা হলো যে ভ্যাকসিন গুলো যে কতগুলো আনসার্টেনটি রয়ে গেছে ভ্যাকসিনের ব্যাপারে। ভ্যাকসিনের ব্যাপারে আনসার্টেনটিটা হলো যে ভ্যাকসিনটা কতদিন আমাকে প্রোটেকশন দিবে, রক্ষা দেবে, এটা কতদিন রক্ষা দিবে। কারণ আমরা জানি যে আমাদের যখন আক্রান্ত হওয়ার পরে যারা খুব ভালো করে আক্রান্ত হয়েছে তাদেরই ইমিউনিটি 3 থেকে 6 মাস পরে ধীরে ধীরে কমতে থাকে। যদিও অল্প অ্যান্টিবডি যাদের থাকে টি সেল মেমোরিটা কিন্তু প্রোটেকশন দেয়, কিন্তু আমি ভ্যাকসিন 2টা ডোজ দেওয়ার পরে তারপরে আমার পরবর্তীতে কি কি হবে, 1 বছর অথবা তারপরে কি হবে, এটা কিন্তু আমরা এখনো জানি না, স্টিল ইট ইজ আননোন। তারপরে ব্যাপারটা হলো যে বুস্টার ডোজ কদিন পরে লাগবে, এটাও আমরা জানি না। পরবর্তী জিনিস হলো যে একটা ভ্যাকসিনের এফিকেসি হলো 60 to 95%, বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকসিনের। যেমন ফাইজার বলছে যে ওদের ক্যাটাগরি হলো 95% এফিকেসি, সুতরাং 5% কিন্তু আমাদের নাই সেখানে। তারপরে আরেকটা ব্যাপার হলো যে স্টাডি গুলো হয়েছে কিন্তু 15 থেকে 55 বছর বয়সী মানুষের উপরে। এলডারলি পেশেন্টের কতটুকু ইমিউনিটি হবে এটা কিন্তু দেখা হয়নি। যারা খুব বেশি আশঙ্কার ভিতরে আছে, মোর দেন 65, যাদের 65 বছরের উপরে, তারাই কিন্তু মৃত্যুবরণ করছে বেশি। তাদের অবস্থা কি হবে? যাদের ইমিউনিটি ধীরে ধীরে আস্তে কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন কেমন কাজ করবে এটা কিন্তু এখনো জানা হয়নি। তারপর আরেকটা পপুলেশন, সেটা হলো প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে কি হবে, প্রেগন্যান্সিতে কতটুকু এটা হবে, এটা এখনো স্টিল আন্ডার ট্রায়াল যে কতটুকু হবে। সুতরাং প্রশ্নগুলো হলো যে এটা কি আমাদেরকে আসলেই কি পুরোপুরি একটা হার্ড ইমিউনিটি দিতে পারবে? ম্যাথমেটিক্যাল মডেল বলে যে 43 থেকে 60% দিতে হবে ভ্যাকসিন, তারপরে আমাদের হার্ড ইমিউনিটি আসতে পারে। এখন আরেকটা প্রশ্ন হলো যে একটু আগেই বলে গেলেন যে আমাদের এই প্যান্ডেমিকটা আরো 1টা বছর, ধরেন 2 বছর থাকবে, WHO প্রেডিকশন যে আরো 1টা বছর আমাদেরকে এটা সহ্য করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ভ্যাকসিনটা পেতে পেতে, পুরো ভ্যাকসিন পেতে আরো 1টা বছর লেগে যাবে। আরেকটা ব্যাপার হলো যে ভ্যাকসিন দেওয়ার পরে মনে করেন যে আমি ইমিউনিটি চলে গেল, তখন আবার ইনফেকশন হবে কিনা। প্রত্যেকটা জাতি গোত্র ভেদে এই ভ্যাকসিনের এফিকাসি কতটুকু হবে। আর ডাক্তার মজুমদার, যদি খুব পরিষ্কার ভাবে আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি আপনি ধারাবাহিকভাবে বলছিলেন এর আসলে যে ড্রব্যাকস গুলো, অ্যাডভার্স ইফেক্ট গুলোর কথা বলছেন, সেগুলি আশাবাদের জায়গা তো নিশ্চয়ই তৈরি হয়েছে, কিন্তু আপনার অবশ্যই করে যেটি জানতে চাই সেটি হলো যে মানুষের মধ্যে, আপনারা তো সাধারণ মানুষের সাথে কাজ করছেন, চিকিৎসা সেবা দিচ্ছেন, আপনার জায়গা থেকে কি মনে হয় যে আসলে মানুষ স্বাস্থ্যবিধি যে পরিমাণে মানার প্রতি উন্নাসিকতা দেখায়, আবার ভ্যাকসিনের বিষয়ে কি খুব আগ্রহী কিনা মানুষ, সেটি তো আসলে আলটিমেট সুরক্ষার জায়গা, কিন্তু অনেকগুলো বিষয় তো, অনেকগুলো প্রশ্নের এখনো সমাধান আমাদের কাছে নেই, উত্তর এখন সেই জায়গা। আমি বলতে চাই যে আসলে আমাদের দেশ কিন্তু ভ্যাকসিনেশনের ব্যাপারে, বাচ্চাদের ভ্যাকসিনেশনের ব্যাপারে যথেষ্ট উদাহরণ স্বরূপ কাজ করেছে সারা পৃথিবীতে। কারণ আমরা বাচ্চাদের ইমিউনাইজেশনে সারা পৃথিবীর একটা মডেলের মতো, কিন্তু আমরা বাচ্চাদের ইমিউনাইজেশন। সুতরাং আমার মনে হয় যেহেতু কোনো কিছুই নেই, আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি আমাদের দেশের জনগণকে, আমার মনে হয় যে আমাদের জনগণ উদ্বুদ্ধ হবে ভ্যাকসিন নেওয়ার জন্য। যদিও ভ্যাকসিন নেওয়ার জন্য অন্যান্য কান্ট্রি, যেমন মনে করেন আমেরিকাতেই 60% লোক, 70-60% লোক বলে যে তারা ভ্যাকসিন নেবে, 40% বলে যে আমরা ভ্যাকসিন নেব। কিন্তু আমার মনে হয় আমাদের দেশে যদি আমরা প্রকৃতভাবে উদ্বুদ্ধ করতে পারি, মিডিয়া, ডাক্তার এবং অন্যান্য সবাই মিলে যদি উদ্বুদ্ধ করতে পারি, আমার মনে হয় আমাদের দেশে ভ্যাকসিনেশন করা যাবে। আরেকটা পলিসি আমি বলতে চাই, সেটা হলো যে ভ্যাকসিন আলটিমেটলি কিন্তু প্রাইভেটলি চলে আসবে। কারণ সরকার অনেক যত্ন সহকারে কিন্তু অনেকগুলা ডিল করেছে যে যাতে ভ্যাকসিন আমরা পেয়ে যাই, বিনা পয়সা পেয়ে যায় অথবা স্বল্প মূল্যে। কিন্তু আমার মনে হয় ভ্যাকসিন আলটিমেটলি যেটা করতে হবে সেটা হলো ভ্যাকসিনটাকে বাণিজ্যিক রূপ নিতে হবে। কারণ
এই ভ্যাকসিনটা, এই রোগটা যেটা প্রেডিক্ট করা হচ্ছে যে এটা আলটিমেটলি এটা স্পোরেডিক অথবা এন্ডেমিক হিসেবে সারা পৃথিবীতে থেকে যাবে, যদিও এটা তার সংক্রমণের মাত্রা অথবা তীব্রতা একটু কমে আসবে, কিন্তু সারা বছরই থেকে যাবে কিন্তু এটা ইনফ্লুয়েঞ্জার মতো। সুতরাং তখন হয়তো আমরা ইনফ্লুয়েঞ্জা যেমন ভ্যাকসিন দিই, এই ভ্যাকসিনটাও তখন বাজারে চলে আসবে ওইভাবে। আমার মনে হয় সচেতনতার খুব বেশি বড় জিনিস। আর আমাদের দেশের মানুষ এখন অলরেডি সচেতন হয়ে গেছে যে ভ্যাকসিন দিলে মোটামুটি ভালো হবে। এই প্রতি আমি যতটুকু আলাপ করেছি, আমরা একটুখানি এই ব্যাপার নেমতুল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদের সাথে আছেন। শুরুর দিকে যেটি হোমিওপ্যাথির বিষয়ে আপনার কাছে জিজ্ঞেস করছিলাম, আর আরেকটু যদি বলি যে এই পর্যায়ে এসে 8 মাসের জায়গায় আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা খুব সংক্ষেপে বলবেন, এবং আপনাদের সেইভাবে পরিসংখ্যান দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি নানান কারণে। আপনি বলছিলেন যে জাতীয় পরামর্শ কমিটি তাদের সাথে সেইভাবে কথা বলেছে কাজ, দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে, আপনাদের যে বোর্ড আছে, কেন্দ্রীয় যে বোর্ড, তারা নতুন কোনো পদক্ষেপ নেওয়া এবং আপনি আপনাদের রেটের কথা বলছিলেন, এই জায়গাতে কোনো প্ল্যানিং আছে কিনা আপনাদের জায়গায়? খুব ছোট করে বলুন। হ্যাঁ, এর আগে বলতে চাই, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যদি দেখেন, হোমিওপ্যাথি কিন্তু বিশ্বের সব রয়্যাল ফ্যামিলি, লন্ডনের রয়্যাল ফ্যামিলিতেও কিন্তু হোমিওপ্যাথি চার্লস, বর্তমান যে চার্লস আছে, উনি হোমিওপ্যাথির মাধ্যমে কিন্তু কোভিড থেকে নেগেটিভ হয়েছেন। তো সুতরাং হোমিওপ্যাথি বিশ্বব্যাপী কোভিড এর জন্য খুব ভালো বিশ্বস্ত একটা ট্রিটমেন্ট হিসেবে কাজ করছে। আপনারা কি এটা ফলো করে বলতে পারছেন, মানে যে কথাটি মাত্রই আপনি বললেন, সেই তথ্যসূত্র বা সরকারের যে কার্যকরী কমিটি আছে তাদের সাথে কি যোগাযোগটা করতে পারছেন কিনা? আগের বার আমি জিজ্ঞেস করি। মানে লন্ডনের প্রিন্স চার্লস, যে উনি হোমিওপ্যাথি নিয়ে ওনার কোভিড পজিটিভ থেকে নেগেটিভ এসেছেন এবং সুস্থ হয়েছেন, এবং লন্ডনের রয়্যাল ফ্যামিলি গুলো হোমিওপ্যাথি নিচ্ছে। আপনার ভারতেও যদি দেখেন, তারাও হোমিওপ্যাথির উপর খুব ব্যাপক হারে পেশেন্টদেরকে দিচ্ছে এবং রেসপন্স ভালো আসছে। প্রশ্ন হচ্ছে, আপনি যখন আর কোনো পথ নাই, আর ট্রিটমেন্টের কোনো ওয়ে নাই, তখন কি করবেন? তখন তো আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে, জীবিত থাকতে হবে, বাঁচতে হবে। এখন আপনি হোমিও খেয়ে যদি ভালো ফিল করেন, আমার প্রশ্ন হচ্ছে এখানে একটা বিষয়, আপনার ভ্যাকসিন এখনো কনফার্ম না, যদি এখনো একটা মানুষের উপর ট্রায়াল হয়নি ব্যাপক হারে, এখন বাঁচতে হবে, বাঁচাটা হচ্ছে জরুরি। তো প্রধানমন্ত্রী সরকার, বর্তমান সরকার হোমিওপ্যাথির প্রতি খুবই আন্তরিক। বঙ্গবন্ধু আদর্শ, বঙ্গবন্ধুর হাত ধরেই হোমিওপ্যাথির শুরু 1972 সালে হোমিও বোর্ডের মাধ্যমে, এবং বর্তমান সরকার শেখ হাসিনা সরকারও হোমিওপ্যাথির উপর খুবই আন্তরিক। প্রত্যেকটা সদর হসপিটাল গুলাতে হোমিওপ্যাথি ডাক্তার রয়েছেন। তো সেই সুবাদে হোমিওপ্যাথিকে যদি সুযোগ দেওয়া হয় ক্লিনিক্যালি, এই ওষুধটা, কয়েকটা ওষুধ 100 জন পেশেন্টকে, যে হোমিওপ্যাথিক 4টা মেডিসিন, এর মধ্যে একটা আমি মেডিসিন গুলো বলছি, আর্সেনিক অ্যালবাম 100 জনকে, ব্রায়োনিয়া 100 জনকে, ক্যাম্ফোর 100 জনকে, আর 100 জনকে প্লাসিবো যদি দেওয়া হয়, আপনার আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এই প্লাসিবো নেওয়ার পরে কেমন হয়েছে আর এই হোমিওপ্যাথি মেডিসিন নেওয়ার পরে কেমন হয়েছে, এটা নিয়ে যদি আমরা কম্পেয়ার করতে পারি, যদি রেজাল্ট যদি হোমিওতে ভালো আসে, তাহলে আপনি কেন গ্রহণ করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, সে বিষয়ে আসলে আপনাদের যোগাযোগটা আরো বেশি সুদৃঢ় করা দরকার সরকারি পর্যায়ে, তাহলে কার্যকর যে ব্যাপারটা বলছেন সেটি আরো জুৎসই হবে। আপনার কাছে নিশ্চয়ই সময় থাকলে পরে আসবো। ডাক্তার আরিফ মাহমুদ, আপনার কাছে আসি। আমরা বেশ খানিকটা আলোচনায় গিয়ে নিয়েছি, শেষের দিকেও আছে। ডাক্তার আরিফ মাহমুদ যে প্রশ্নটি এবং জনাব আবু জাফর সূর্য কিন্তু খুব জোরালো ভাবে যে কথা বলছিলেন, যে প্যান্ডেমিক সিচুয়েশনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলি এবং বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে যে একটা নড়বড়ে অবস্থা, সেটা তো খুব বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়েছে, আমাদের সামনেও পরিষ্কার হচ্ছে, এবং নানান রকম অসঙ্গতির চিত্রও কিন্তু আমরা দেখেছি করোনা টেস্টের ক্ষেত্রে দেখেছি, এবং বিদেশে গিয়েও আমাদের ভাবমূর্তির জায়গায় একটা আঁচড় পড়েছে। ইতালিতে যখন গেল 25 জনকে সেখানে পজিটিভ, নানান কারণ থাকতে পারে, আপনারা বলেছেন বিভিন্ন সময়। সেই জায়গা থেকে এখন যেটি করা হচ্ছে যে আমেরিকার ক্ষেত্রেও বিদায়ী ভাইস প্রেসিডেন্ট স্বস্তিক করোনা টিকা নিলেন প্রকাশ্যে, জাতিসংঘে মহাসচিব থেকে, এবং ব্রিটেনেও যে প্রথম মহিলা যিনি টিকা নিয়েছেন তিনিও প্রকাশ্যে নিয়েছেন, তারা আশাবাদের জায়গা পড়ছে। বাংলাদেশের মানুষের মধ্যে তো এমনি আসলে নানান রকম দ্বিধাদ্বন্দ্ব, ফেক ভ্যাকসিনের বিষয়টি আসে। ইন্টারপোল ইতিমধ্যে বিশ্বব্যাপী সতর্কতাও জারি করেছে। সেই জায়গা থেকে বিশ্বাসযোগ্যতা তৈরি করার ক্ষেত্রে আগামী বছরে সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটি ক্ষেত্রে কি করা উচিত? জি, ধন্যবাদ।
আসলে আপনি দেখেন আমরা গত 1 বছর প্রায় এই করোনার সাথে বসবাস করতেছি এবং একটা কঠিন সময় পার করতেছি। আমাদের জনগণ কিন্তু হাঁপিয়ে উঠেছে। আপনি যদি দেখেন গত 2 মাস ধরে 3 মাস ধরে আমাদের পর্যটন কেন্দ্র, আমাদের রাস্তাঘাট, অফিস আদালত সব খুলে দেওয়া হয়েছে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য। সুতরাং আমরা আর পারতেছি না এই মাস্ক পরে 8-10 ঘন্টা কাজ করা, সারাক্ষণ এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এটা কিন্তু খুব কঠিন। এবং আপনি শুধু আমাদের বাংলাদেশ না, আপনি যদি দেখেন ইউএস এর মতো দেশ, সেখানে প্রায় 1 কোটির উপরে লোক আক্রান্ত হয়েছে, 1,70,00,000 মারা গিয়েছে কত লক্ষ। সুতরাং এটা শুধু বাংলাদেশের চিত্র না, এটা সারা বিশ্বের চিত্র। সুতরাং এই ভ্যাকসিন কিন্তু অলরেডি চলে আসছে, 3টা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং আরো অ্যাপ্রুভালের পথে আছে এবং আমরা জানুয়ারিতে শেষ এন্ডে ফেব্রুয়ারিতে ভ্যাকসিন পেয়ে যাব। এখন যে আস্থার জায়গাটা, আমি যে প্রফেসর মজুমদার স্যার যেখানে বলছিলেন যে ইউএসএ তে একটা সার্ভে করে দেখা গিয়েছে 60% বেশি রোগী ভ্যাকসিন নিতে চায়, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশে কিন্তু কোনো এখনো সার্ভে করার সিস্টেম নাই বা সার্ভে করা হয়নি। কিন্তু আমাদের যেটা এখন দায়িত্ব, সেটা সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, আপনারা সংবাদকর্মী যারা আছেন সবাইকে উদ্বুদ্ধ করা, এই ভ্যাকসিনের ভালো গুণগুলি প্রকাশ করা। কারণ ভ্যাকসিন কিন্তু আসলেই যে সমাধান তা না, ভ্যাকসিন হচ্ছে একটা প্রতিরোধ ব্যবস্থা, ভ্যাকসিন কিন্তু ট্রিটমেন্ট অপশন না, এটা আমাদের মনে রাখতে হবে। একটা ভ্যাকসিন দিলে এটা হয়তো 2 বছর না 1 বছর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ইমিউনিটি দিবে, সেটা এখনো কিছু পরীক্ষার বিষয়। সুতরাং আমাদের যেটা হবে, এই ভ্যাকসিনটা রাস্তা তৈরি করতে হবে যাতে ভ্যাকসিন নিলে জনগণ স্বস্তিতে আমরা কাজকর্ম করতে পারবো। আমরা যেমন দেখেন এই টক শোটা করছি ভার্চুয়ালি, হ্যাঁ, জুমের মাধ্যমে, কিন্তু আমরা ফিজিক্যালি কোথাও যাচ্ছি না। ভ্যাকসিনটা আসলে এবং ভ্যাকসিন যদি জনগণ নেয়, তখন আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারবো এবং স্বাভাবিকতায় ফিরে আসবো। আমরা যেটা বলছি নিউ নরমাল, এটা খুবই প্রয়োজনীয়। একটা জিজ্ঞাসা আপনার কাছে আছে, মানুষের নিশ্চয়ই জিজ্ঞাসা আছে, সেটি হলো আমরা বিভিন্ন আলোচনা দেখছিলাম যে যতগুলো ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে এবং যেগুলো খুব এগিয়ে আছে, 3টে ভ্যাকসিনের কথা আপনি বলছেন, সেগুলো আসলে উইথ মাস্ক পরিষ্কার করে, মানে ভ্যাকসিন নিলেও কি মাস্ক ব্যবহারটা করতেই হবে তখন, মানে এরকম বিষয় কিনা? জি জি, এটা একটু সবার জন্য বলতে চাই। ইউনিভার্সাল প্রিকশন হচ্ছে 3টি: মাস্ক পরিধান করা, হাত ধোয়া আর সামাজিক দূরত্ব। কারণ যে ভ্যাকসিনের কিন্তু এফিকেসি নিয়ে প্রশ্ন আছে, যদি এটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এর জন্য WHO বলেছে বা সিডিসি থেকে বলা হয়েছে, ডক্টর ফসি বলেছে 60-70% এফিকেসি হলেই তারা ভ্যাকসিনের অ্যাপ্রুভাল দিয়ে দিবে। সেখানে আমরা যে 3টা ভ্যাকসিন এখন পর্যন্ত পেয়েছি, তার মধ্যে একটা 95%, একটা 90%, আর অক্সফোর্ডের তো 2 রকম রেজাল্ট, একটা 62% যেখানে 2টা ডোজ দেওয়া হয়েছে, আর যেখানে 1.5টা ডোজ দেওয়া হয়েছে সেখানে হচ্ছে 90%। কিন্তু সেখানে আমার 1.5টা ডোজের স্টাডি পিপল কিন্তু খুব কম, 2700 জন। সুতরাং এখনো এটা কনক্লুসিভ না যে কত পার্সেন্ট এফিকেসি। সুতরাং ভ্যাকসিন দিলেও কিন্তু একটা সংখ্যা থেকে থাকবে কতটুকু কাজ করবে। সুতরাং মাস্ক ব্যবহারটা কিন্তু আমাদের থেকে যাবে, এটা কিন্তু আমাদের নিউ নরমাল। আমাকে অনেকে প্রশ্ন করে যে কোভিড পরবর্তী জীবন কেমন হবে। এই কোভিড পরবর্তী জীবনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে সবাইকে সেটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। যেমনটি প্রফেসর মজুমদার বলছিলেন যে এই ভাইরাসটা একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো থেকে যাবে। সুতরাং আমাদের যে ইউনিভার্সাল প্রিকশন রয়েছে সেগুলি কিন্তু মেনে চলতে হবে, তখন এইটাই আমাদের নতুন স্বাভাবিকত্ব হবে। আমরা ডাক্তার মজুমদার আপনার কাছে শেষ দিকে আছি, আমরা একদম শেষ আলোচনায় এবং জনগণের উদ্দেশ্যে শেষ মুহূর্তে যেটি প্রতিদিনই আমরা বলছি, তারপরে নতুন করে যদি 1-2 লাইনে সংযুক্ত করেন। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে যেখানে কোনো কিছুই নেই, ভ্যাকসিন আমাদের জন্য একটা আলোর মতো, একটা টানেলের মাথায় একটা আলোর মতো। সুতরাং আমরা আশা করব যে এই আলোটা একদম বিচ্ছুরিত হবে। সুতরাং আমরা ভ্যাকসিনটা নেব। আমরা জনগণ যারা আছি, ডাক্তার, যারা শিক্ষক, যারা ফ্রন্টলাইনার, আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন, সাংবাদিক এবং অন্যান্য যারা আছে, সবাই কিন্তু আমরা ভ্যাকসিন নেব। এটার এফিকেসি হয়তো ভেরি করতে পারে, কিন্তু আমরা যদি প্রত্যেকে যদি ভ্যাকসিন নেই, তাহলে অন্তত 60-70-80% যে ইমিউনিটি হবে, সেটাতে আমাদের হার্ড ইমিউনিটি গড়ে উঠবে এবং সেখানে আমরা সহজে চলাফেরাতে আমাদের রেস্ট্রিকশনটা কমে যাবে, আমাদের অর্থনৈতিক কার্যক্রমগুলো খুব ভালো করে চলবে। যদিও আমরা বলছি যে FDA, WHO সবাই এখনো বলছে যে ভ্যাকসিনেটেড যে ইন্ডিভিজুয়াল আছে, যারা ভ্যাকসিন নিয়ে ফেলেছে এবং ভ্যাকসিন নেবে, তারাও কিন্তু এই পাবলিক হেলথ মেজার গুলো, যেগুলো আমরা বলি যে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে হাত ধোয়া, এই সমস্ত কিছু কিন্তু মেনে চলতে হবে। কারণ আমরা এখনো জানি না যে আমাদের ভ্যাকসিনটা কতটুকু প্রোটেকশন দিবে, আমাদের ভ্যাকসিনটা কতটুকু ট্রান্সমিশন এটাকে বন্ধ করবে। সুতরাং আনসার্টেনটির ভিতরে আমাদের ওই মেজার গুলো চলতেই থাকবে, ওটা আমরা নিতেই থাকবে। এটা হলো আমার ব্যাপার, আমার কথা। একদমই। ডাক্তার নিয়ামতুল্লাহ, যদি 30 সেকেন্ডে শেষ লাইনটি যদি বলতে চান।
প্রধানমন্ত্রীর কাছে আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, হোমিওপ্যাথি ডাক্তার হেনিম্যান আবিষ্কার করেছেন। উনি একজন অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন এবং কনভার্ট হয়ে হোমিওপ্যাথি করেছেন। সুতরাং আমাকে বাঁচতে হবে, বাঁচার জন্য ভ্যাকসিন 90%, 96% মানে পার্সেন্টের পিছনে না ছুটে আমি কি করলে বাঁচতে পারবো, হোমিওপ্যাথিতেও রেসপন্স খুব ভালো। আমাদের প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত যে আপনার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদেরকে ক্লিনিক্যালি ট্রায়াল করার সুযোগ দেন। 100 জন প্লাসিবো, 100 জন হোমিওপ্যাথি, 100 জন পজিটিভ কোভিড পেশেন্ট, 100 জন মানে অ্যালোপ্যাথিক পেশেন্ট বা কোভিড পেশেন্ট যারা অ্যালোপ্যাথি বা অন্য ড্রাগ নিচ্ছেন, এদের মধ্যে কম্পেয়ার করে এদের পার্সেন্টেজ যদি হোমিওপ্যাথি রেসপন্স যদি ভালো হয় তাহলে আপনার হোমিওপ্যাথি নেবেন। আর যদি দেখেন একদম পরিষ্কার। জনাব আরিফ মাহমুদ, একদম 30 সেকেন্ড আপনাকে দাও। জি, আমি জনগণের উদ্দেশ্যে যেটা বলতে চাই, ভ্যাকসিন তো চলে আসছে, মাত্র কয়েকটা মাসের বিষয়। এই পর্যন্ত আমাদের নিজেদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধিগুলি দয়া করে মেনে চলবেন। স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি তাহলে ভ্যাকসিনও চলে আসবে এবং আমরা এই করোনা ভাইরাসের মহামারী থেকে মুক্তি পাবো। আমরা সবাই ধৈর্য ধরে সবাই সাবধানে থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ আপনাকে। ডাক্তার আরিফ মাহমুদ, জনাব অধ্যাপক মাহবুবুল ইসলাম মজুমদার, ডাক্তার নিয়ামতুল্লাহ এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জনাব আবু জাফর সূর্য, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ যারা এই আলোচনার সঙ্গে ছিলেন। এবং এই আলোচনা নিশ্চয়ই চলমান থাকবে এবং কি কি করণীয় সেটি বারংবার বলছেন চিকিৎসকরা, বিশেষজ্ঞরা, নিশ্চয়ই সেটি আমাদের জানা আছে। সুতরাং ভ্যাকসিনের চিন্তা না করে আমাদের স্বাস্থ্যবিধি মানার দিকে নজর দেওয়া খুব বেশি জরুরি। আপনাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।